হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডি। তো জিকে স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা জিকে স্টাডিতে আমাদের ইতিহাসের যে প্লেলিস্ট করা আছে ওখানে গিয়ে তোমরা দেখবে ষোড়শ মহাজনপদ। তো সেই ষোড়শ মহাজনপদের যে আমরা ক্লাস করেছিলাম সেই ক্লাস থেকে কিছু কোশ্চেন অ্যান্সার আমরা নিজেরা আলোচনা করে নিই, আমাদের যেটা কিন্তু সামনের পরীক্ষায় খুব সাহায্য করবে। তোমরা জিকে স্টাডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং প্লেলিস্টে গিয়ে পরপর ভিডিওগুলো দেখে নাও। দেখো, আমাদের ষোড়শ মহাজনপদের অন্যতম মহাজনপদ ছিল কিন্তু কি মগধ, ঠিক আছে, যেটি বিহারে অবস্থিত। এই মগধের রাজধানী কী ছিল? মগধের রাজধানী কি ছিল? কিন্তু রাজগৃহ। কি রাজগৃহ ছিল মগধের রাজধানী। এই রাজগৃহ মগধের রাজধানী। এটি কে করেছিল না, মগধের প্রথম হর্ষঙ্ক বংশের প্রথম রাজা রাজা বিম্বিসার কিন্তু এই প্রথম রাজধানী এই কোনটি করেছিল না, এই হচ্ছে রাজগৃহ। ঠিক আছে, হর্ষঙ্ক বংশ মগধের আমরা চারটে বংশ দেখতে পারবো। হর্ষঙ্কের পরে আরও নন্দবংশ আছে এবং আরও বংশ আছে, সেগুলো আমরা হর্ষঙ্ক, তারপরে শিশুনাগা বংশ, নন্দবংশ এবং মৌর্য বংশ, এই চারটি বংশ আমরা প্রধানত মগধের মগধ মহাজনপদ থেকে আমরা জানবো। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কিন্তু হচ্ছে বিম্বিসার। এই বিম্বিসার কিন্তু এই প্রথম রাজগৃহ এই রাজধানীটি এই শহরটি স্থাপিত করেছিল এবং এই শহরটি রাজধানী হিসাবে স্টার্ট করেছিল। নন্দবংশের শেষ রাজা কে ছিল? নন্দবংশের শেষ রাজা ছিল কিন্তু ধননন্দ কিন্তু ছিল নন্দবংশের শেষ রাজা। তাই ধননন্দকে হারিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য বংশ প্রতিষ্ঠাতা করেছিল। এবং এই ধননন্দের আমলে কিন্তু কি না 326 বিসি বিফোর খ্রিস্ট 326 বিসি কিন্তু এই আলেকজান্ডার কিন্তু এই নন্দবংশের রাজা ধননন্দের আমলে কিন্তু ভারতে আক্রমণ করেছিল। ঠিক আছে, কোন বই 16 মহাজনপদ সম্পর্কে বলা আছে? অর্থাৎ ষোড়শ মহাজন সম্পদ বলা আছে যে বইটি, সেই বইটির নাম হচ্ছে কিন্তু আত্তুকর নিয়াকা। কি আঙ্গুত্তারা নিয়াকা, এই বইটিতে কিন্তু ষোড়শ মহাজনপদ সম্পর্কে বলা আছে। অবন্তীর রাজধানীর নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবন্তীর রাজধানীর নাম হচ্ছে কিন্তু মহিষ্মতি। অবন্তীর রাজধানী যে আমাদের যে ষোড়শ মহাজনপদ, 16টা মহাজনপদ আছে তার মধ্যে অন্যতম মহাজনপদ হচ্ছে অবন্তী। তো এই অবন্তীর রাজধানীর নাম হচ্ছে কিন্তু মহিষ্মতি। তারপরে কোশ্চেন থাকো, বিম্বিসারের পুত্রের নাম কি? বিম্বিসার, আমরা যে মগধের রাজধানী, আমরা প্রথম মগধের যে রাজধানী হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিল কে না, বিম্বিসার। তো এই বিম্বিসারের পুত্র কিন্তু অজাতশত্রু। কি না, বিম্বিসারের পুত্র কিন্তু অজাতশত্রু। এই বিম্বিসার ছিল হর্ষঙ্ক ডিনাস্টির ফাউন্ডার, মানে হর্ষঙ্ক বংশ প্রতিষ্ঠাতা করেছিল। এবং অজাতশত্রুর আমলে যে গৌতম বুদ্ধ ধর্মের প্রথম কি সম্মেলন হয়েছিল অজাতশত্রুর আমলে। তাহলে ফার্স্ট বুদ্ধিন কাউন্সিল, প্রথম বুদ্ধদের সম্মেলন, তো বুদ্ধ ধর্মের সম্মেলন হয়েছিল কি অজাতশত্রুর আমলে। কোথায় হয়েছিল? সেটা কিন্তু রাজগৃহতে হয়েছিল। কত সালে? 483 বিফোর খ্রিস্ট। 482 বিসিতে কিন্তু অজাতশত্রুর আমলে রাজগৃহতে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। এবং অজাতশত্রুর উপাধি কী ছিল? অজাতশত্রুর উপাধি ছিল কিন্তু কুনিক। ঠিক আছে, তোমরা এগুলো পারলে নোট করে নাও। চলে যাবো আমরা পরের কোশ্চেনে। বিম্বিসার তার সাম্রাজ্য প্রসারিত করতে কোন কৌশল অনুসরণ করেছিল? তাহলে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার তার সাম্রাজ্য প্রসারিত করতে কিন্তু বিবাহ অর্থাৎ ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স অর্থাৎ বিবাহ সম্পর্কিত নীতি গ্রহণ করেছিল। অর্থাৎ এই বিম্বিসার কিন্তু 2 থেকে 3টি বিবাহ 3 থেকে 4টি বিবাহ করেছিল এবং যার মাধ্যমে বিবাহতে সে ডাউরি হিসাবে বিভিন্ন প্রদেশ পেয়েছিল। এই নীতির মাধ্যমে কিন্তু বিম্বিসার তার সাম্রাজ্য কী করেছিল? সাম্রাজ্য প্রসারিত করেছিল। এই বিম্বিসার কিন্তু গৌতম বুদ্ধের সমসাময়িক ছিল। মহাবীর বা গৌতম বুদ্ধের সমসাময়িক ছিল কিন্তু এই বিম্বিসার। এবং এই বিম্বিসার একটা আর্মি গঠন করেছিল। সেই আর্মির নাম দিয়েছিল সেনিয়া। এবং এই বিম্বিসার একটা উপাধি গ্রহণ করেছিল, উপাধিটা হচ্ছে শ্রেণিক। তাহলে বিম্বিসার হচ্ছে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। তিনি বিবাহ নীতি গ্রহণ করেছিল, অর্থাৎ ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স এই নীতিটা গ্রহণ করেছিল, যা ঠিক আছে। এবং তিনি একটি আর্মি গঠন করেছিল যাকে সেনিয়া বলা হতো। আর তার বিম্বিসারের উপাধি ছিল কিন্তু শ্রেণিক। এবং গৌতম বুদ্ধের সমসাময়িক ছিল এই বিম্বিসার কার দুর্দান্ত অনুগামী ছিল? অবশ্যই বিম্বিসার গৌতম বুদ্ধ এবং মহাবীর অর্থাৎ জৈন এবং বৌদ্ধ ধর্ম, বিশেষ করে গৌতম বুদ্ধ
বিশেষ করে তিনি অনুগামী ছিলেন, মানে ফলো করতেন বিম্বিসার। শিশুনাগ বংশের শেষ রাজাকে দেখো, মগধের প্রথম বংশ ছিল হর্ষঙ্ক ডিনাস্টি। হর্ষঙ্ক ডিনাস্টির শেষ রাজা ছিল নাগাদাস। ঠিক আছে, তো এই নাগাদাসকে হারিয়ে শিশুনাগ বংশ প্রতিষ্ঠাতা হয়। সেই শিশুনাগ বংশ কি প্রতিষ্ঠাতা করেছিলেন কিন্তু রাজা শিশুনাগ। তো এই শিশুনাগ বংশের শেষ রাজা ছিল নন্দীবর্মন। কে ছিল? নন্দীবর্মন। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা ছিল কিন্তু শিশুনাগ, এবং শিশুনাগের ছেলে ছিল কে? কালাশোক। এই কালাশোকের আমলে কিন্তু দ্বিতীয় বৌদ্ধ সংহতি, মানে যেটা হচ্ছে কি দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল, সেটা হচ্ছে কালাশোকের আমলে। কোথায়? না পাটালিপুত্রে। পাটালিপুত্র কি শিশুনাগ বংশের শেষ রাজা হচ্ছে নন্দীবর্মন, এবং শিশুনাগ বংশে প্রতিষ্ঠিত করেছিল শিশুনাগ। শিশুনাগের ছেলে হচ্ছে কালাশোক। কালাশোকের সময় সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, দ্বিতীয় বুদ্ধিস্ট কাউন্সিল 383 বিসি, মানে প্রথম বুদ্ধিস্ট কাউন্সিলের 100 বছর পর 383 বিফোর খ্রিস্ট এই কিন্তু দ্বিতীয় বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল বৈশালীতে। কোথায় হয়েছিল? বৈশালীতে। কোন দুটি নদীর মাঝে পাটালিপুত্র অবস্থিত? অর্থাৎ মগধের রাজধানী পাটালিপুত্র কোন দুটির মাঝে অবস্থিত? বিহারের সোন এবং গঙ্গা নদীর মাঝখানে কিন্তু এই পাটালিপুত্র অবস্থিত। তাহলে পাটালিপুত্র কোথায় অবস্থিত? বিহারের সোন এবং গঙ্গা নদীর মাঝখানে। আচ্ছা, এই পাটালিপুত্র কে আবিষ্কার করেছিল? এই পাটালিপুত্র কিন্তু শহরটা আবিষ্কার করেছিল উজ্জয়িন, এবং এটাকে রাজধানী হিসাবে স্টার্ট করেছিল। তাহলে অজাতশত্রুর ছেলে উদয়ন বা উজ্জয়ন যাই বলো, তো এই উদয়ন কিন্তু পাটালিপুত্র শহরটাকে গঠিত করেছিল এবং সেটাকে রাজধানী হিসাবে স্টার্ট করেছিল। সুদর্শন লেক কার আমলে খনন করা হয়? দেখো, মৌর্য বংশের চন্দ্রগুপ্ত মৌর্য, ইনি কিন্তু সুদর্শন লেক কিন্তু খনন করে। চন্দ্রগুপ্ত মৌর্যের সভাকবি কে ছিল? কৌটিল্য। ঠিক আছে, তো এই কৌটিল্যর সহযোগিতায় চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে এবং নন্দবংশকে হটিয়ে মগধে কিন্তু মৌর্য বংশ স্থাপন করে। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে কোন বিদেশি বা মৌর্যের সময় ভারতে কে ঘুরতে বা ভ্রমণ করতে আসেন? সেটা হবে কিন্তু মেগাস্তিনিস কিন্তু ভারতে কিন্তু আসেন। মেগাস্তিনিস ছিল সেলুকাস নিকেটরের সভাকবি। তো এই চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মেগাস্তিনিস ভারতে ঘুরতে আসেন এবং এসে এখানে তিনি একটি বই লিখেছিলেন যার নাম হচ্ছে ইন্ডিকা। আমরা সেটা একসাথে জেনে থাকি মেগাস্তিনিস ইন্ডিকা। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা চলে যাই। ভাব্রু এডিক্স কোথায় অবস্থিত? ভাব্রু এডিক্স কিন্তু রাজস্থানে অবস্থিত। ঠিক আছে, তারপরের কোশ্চেনে আমরা চলে যাই। ভাব্রু এডিক্স কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। পরের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, কোন বছরে অশোক রাজত্ব শুরু করে? তাহলে অশোক রাজত্ব শুরু করে কিন্তু মৌর্য বংশের রাজা অশোক। ঠিক আছে, এই অশোকের পিতা ছিল কিন্তু কে? বিন্দুসার। ঠিক আছে, বিম্বিসার আর বিন্দুসার গুলোবে না। বিম্বিসার হচ্ছে হর্ষঙ্ক বংশের প্রথম রাজা, অর্থাৎ মগধের প্রথম রাজা, আর বিন্দুসার হচ্ছে কিন্তু মৌর্য বংশের দ্বিতীয় রাজা। চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে বিন্দুসার, সেই বিন্দুসারের ছেলে আবার অশোক। তাহলে অশোক রাজত্ব শুরু করেছিল মৌর্য বংশের রাজা, যেটা হচ্ছে কি 268 খ্রিস্টপূর্বাব্দ, মানে কি 268 বিসি, বিফোর খ্রিস্ট। এই অশোক কিন্তু সাঁচি স্তূপ আবিষ্কার করেছিল, সাঁচি স্তূপ তৈরি করেছিল। ঠিক আছে, এবং অশোকের আরও অনেক ডাকনাম আছে, সেগুলো আমরা আরও পরের ক্লাসে জানবো। চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র কী ছিল? চন্দ্রগুপ্তের মৌর্যের পুত্র ছিল কিন্তু বিন্দুসার, এবং বিন্দুসারের পুত্র ছিল কিন্তু অশোক। তো বিন্দুসার এমন একজন রাজা ছিল যার পিতা ছিলও মহান এবং যার পুত্র অর্থাৎ ছেলেও মহান। তাহলে বিন্দুসারের পিতা হচ্ছে আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি মহান রাজা ছিলেন, এবং তার পুত্র অশোক কিন্তু মহান রাজা ছিলেন। চন্দ্রগুপ্তের মৌর্যের গুরু কে ছিলেন? চন্দ্রগুপ্তের মৌর্যের গুরু ছিলেন কিন্তু চাণক্য। কি? চাণক্য। এই চাণক্যের আবার অনেক নাম আছে, কৌটিল্যও বলা হয়, ইনি আবার কৌটিল্যও বলা হয়, আবার একে বলা হয় বিষ্ণুগুপ্ত, এবং বিষ্ণুগুপ্ত নামে পরিচিত। তাহলে চন্দ্রগুপ্তের মৌর্য যে সভাকবি বা যে গুরু বলা যায় এক কথায়, তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের গুরুকে আমরা বলে থাকি চাণক্য। ঠিক আছে, যাকে আবার কৌটিল্য এবং বিষ্ণুগুপ্ত নামেও আমরা জেনে থাকি। এই কৌটিল্য যে বইটি লিখেছিলেন তার নাম হচ্ছে কিন্তু অস্ত্রশাস্ত্র, যেটা আমরা জেনে থাকি কৌটিল্যের অস্ত্রশাস্ত্র। পরের কোশ্চেন তোমরা দেখো, কোন পুরাণ মৌর্য সাম্রাজ্য সম্পর্কে ভালোভাবে ব্যাখ্যা করেন?
দেখো বিষ্ণু পুরাণ হচ্ছে মৌর্য সাম্রাজ্য সম্পর্কে বা এই বংশ সম্পর্কে ভালোভাবে ব্যাখ্যা করেন। উদয়ন কার সন্তান? দেখো প্রথমেই বললাম যে হর্ষঙ্ক ডিনাস্টির প্রথম রাজা ছিল বিম্বিসার। বিম্বিসারের ছেলে ছিল আমাদের অজাতশত্রু এবং অজাতশত্রুর ছেলে ছিল উদয়ন। সেই উদয়ন তাহলে কার সন্তান ছিল? অজাতশত্রু। ঠিক আছে, এই পিতা এই অজাতশত্রু কিন্তু তার পিতা বিম্বিসারকে হত্যা করে। ঠিক আছে, কেন না সিংহাসনে বসার জন্য অজাতশত্রু তার পিতা বিম্বিসারকে হত্যা করে এবং অজাতশত্রু যে টাইটেল বা উপাধি গ্রহণ করেছিল সেটা হচ্ছে কুনিক। কুনিক কিন্তু অজাতশত্রু উপাধি গ্রহণ করেছিল এবং অজাতশত্রুর আমলে কিন্তু বুদ্ধ মারা যায়। কে? গৌতম বুদ্ধ অজাতশত্রুর আমলেই মারা যায়। পরের কোশ্চেন আমরা যাই, চলো। শিশুনাগ রাজবংশের প্রতিষ্ঠাতাকে? শিশুনাগ রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিশুনাগ। শিশুনাগের ছেলে কালাশোক। কালাশোকের আমলে কিন্তু দ্বিতীয় বৌদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল 383 বিফোর খ্রিস্ট, 383 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় হয়েছিল? না বৈশালীতে। তারপরে কোশ্চেন দেখো, বিন্দুসারের প্রথম পুত্র কি? বিন্দুসারের প্রথম পুত্র কিন্তু সুমন। ঠিক আছে, বিন্দুসারের প্রথম পুত্র কিন্তু সুমন। প্রাচীনতম যুগে ভারতের কোন অঞ্চল অবন্তিকা নামে পরিচিত ছিল? দেখো প্রাচীনতম যুগে ভারতের যে মালওয়া মানে মধ্যপ্রদেশ ওই যে পাহাড়ি বা মালভূমিযুক্ত অঞ্চল, এই মালওয়া হচ্ছে কিন্তু অবন্তিকা নামে পরিচিত ছিল। গ্রিস শাসক আলেকজান্ডার ঝেলাম নদী অর্থাৎ সুতলেজ নদীর তীরে কাদের সাথে মুখোমুখি হয়েছিল? দেখো ঝেলাম নদী, যাকে আমরা সুতলেজ নদী হিসাবে জানি, ঠিক আছে, তো এই ঝেলাম গ্রিক রাজা আলেকজান্ডার দ্য গ্রেট এই ঝেলাম নদীর তীরবর্তী কিন্তু ওতে আমাদের ভারতে এসে যুদ্ধ করেছিল পুরুর সাথে। কার সাথে? না পুরু রাজার সাথে কিন্তু মুখোমুখি হয়েছিল। কত খ্রিস্টাব্দে যুদ্ধ হয়? 336 বিফোর খ্রিস্ট, 336 বিফোর খ্রিস্ট মানে বিসি। তখন কিন্তু মগধের নন্দবংশ রাজত্ব করছিল ধননন্দ। তাই ধননন্দের আমলে কিন্তু এই আলেকজান্ডার ভারতে আক্রমণ করেছিল। এটা অনেক পরীক্ষায় পড়ে। কোন শাসক সিংহাসনে আরোহণের জন্য তার পিতাকে হত্যা করেছিল অর্থাৎ বিম্বিসারকে হত্যা করেছিল? আমরা বললাম অজাতশত্রু। অজাতশত্রু তার পিতাকে কিন্তু হত্যা করেছিল। অজাতশত্রু উপাধি কী ছিল? কুনিক। ঠিক আছে, অজাতশত্রু তার পিতাকে হত্যা করেছিল এবং অজাতশত্রুর আমলেই কিন্তু প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে। কোথায়? রাজগৃহতে হয়েছিল কিন্তু। পরের কোশ্চেনে আমরা জানবো, আলেকজান্ডার এবং পুরু সেনাবাহিনী কোন নদীর তীরে তারা শিবির স্থাপন করেছিল? সেটা হয়ে যাবে কিন্তু ঝেলাম নদীর তীরে কিন্তু তারা তাদের সেনাবাহিনী স্থাপন করেছিল। তাহলে আবার আমার পরের কোশ্চেন, কোন পণ্ডিত অদম্য যজ্ঞবল্ল বিতর্কের জন্য চ্যালেঞ্জ করেছিলেন? সেটা হবে কিন্তু গার্গী। পরের কোশ্চেনে চলে যাই, নিচের কোন শাসক মগধের উত্থানের জন্য দায়ী? বিম্বিসার। তাহলে মগধের প্রথম রাজা কে ছিল? হর্ষঙ্ক ডিনাস্টি। প্রথম বংশ ছিল হর্ষঙ্ক বংশ, তারপরে ছিল শিশুনাগ বংশ এবং তারপরে ছিল আমাদের নন্দ বংশ এবং তারপরে ছিল আমাদের মৌর্য বংশ। এই 4টে বংশ। তাহলে প্রথম বংশ হচ্ছে হর্ষঙ্ক বংশ। হর্ষঙ্ক বংশের প্রথম রাজা ছিল বিম্বিসার। তাই এই বিম্বিসার কিন্তু মগধের উত্থানের জন্য দায়ী এবং এই বিম্বিসারের ডাক নাম তোমার মনে রাখবে, উপাধি শ্রেণিক। বিম্বিসার শ্রেণিক নামে খ্যাত এবং বিম্বিসার একটি আর্মি গঠন করেছিল যাকে সেনিয়া বলা হতো। কি? সেনিয়া। কলিঙ্গের ছেদি রাজবংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিল কিন্তু রাজা খারাবেলা। কলিঙ্গের সর্বশ্রেষ্ঠ ছেদি বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিল রাজা খারাবেলা। পরে কোশ্চেন দেখো, কোন রাজ্য যুদ্ধে প্রথম হাতি ব্যবহার করে? প্রথম হাতি ব্যবহার করে যুদ্ধে মগধ মহাজনপদ কিন্তু প্রথম হাতি ব্যবহার স্টার্ট করে ইন্ডিয়ান হিস্ট্রিতে। কি না যুদ্ধেতে। এই মগধের রাজধানী কী ছিল? পাটালিপুত্র। মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ এবং পরে সেটা আবার পাটালিপুত্র চেঞ্জ হয়। তারপরে কোশ্চেন দেখো, মৌর্য বংশের পরে কোন বংশ মগধের উপর রাজত্ব করে? তাহলে মৌর্য বংশের পরে কিন্তু শুঙ্গ বংশ আছে। তাহলে দেখো হর্ষঙ্ক বংশ, তারপরে হলো আমাদের শিশুনাগ, তারপরে বংশ এলো আমাদের শিশুনাগের পরে নন্দ বংশ, তারপরে এলো আমাদের মৌর্য বংশ এবং মৌর্য বংশকে মগধ থেকে পরাজিত করে শুঙ্গ বংশ, ঠিক আছে, মগধের ওপর রাজত্ব শুরু করেছিল। তারপরে কোশ্চেন দেখো, নালন্দা মহাবিহার বা নালন্দা মহাবিশ্ববিদ্যালয়টি কোথায়? এটা কিন্তু হচ্ছে বিহারে অবস্থিত, নালন্দা মহাবিহার। পরে কোশ্চেন দেখো, নন্দবংশের প্রতিষ্ঠাতা কে? নন্দবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্মনন্দ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মহাপদ্মনন্দ নন্দবংশের প্রতিষ্ঠাতা।
তো এই নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দের একাধিক উপাধি ছিল, মানে অনেক উপাধি ছিল, যেমন একরাট, উগ্রসেনা, একছত্র। ঠিক আছে, মহাপদ্মের অনেক উপাধি ছিল। কি কি? একরাট, উগ্রসেনা, একছত্র। এই নন্দবংশ ছিল প্রথম অক্ষত্রিয় বংশ। নন্দবংশ ছিল প্রথম অক্ষত্রিয় বংশ। দেখো, মগধে যে নন্দবংশের আগে যে বংশগুলো ছিল, যেমন হর্ষঙ্ক, শিশুনাগ, এগুলো কিন্তু ক্ষত্রিয় বংশ ছিল। ক্ষত্রিয় মানে উঁচু উঁচু শ্রেণীর বংশ আর কি। আর নন্দবংশ ছিল কিন্তু প্রথম অক্ষত্রিয় বংশ, মানে নিচু শ্রেণী বা নিচু জাতের মানুষ বা নিচু জাতের বংশ যারা কিন্তু মগধে রাজত্ব করেছিল, সেটা হয়ে যাবে কিন্তু নন্দবংশ। কলিঙ্গ যুদ্ধে অশোক কোন লিপিতে ব্যাখ্যা করেছেন? কলিঙ্গ যুদ্ধ অশোক তার 13 নম্বর লিপিতে কিন্তু সেই কলিঙ্গ যুদ্ধের কথা ব্যাখ্যা করেছেন। অশোক কলিঙ্গ আক্রমণ করেছিলেন কত সালে? অশোক কলিঙ্গ আক্রমণ করেছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। অশোক মানে আমাদের যে মৌর্য বংশের রাজা অশোক, ঠিক আছে, তিনি কলিঙ্গ আক্রমণ করেছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। শ্রীনগর কে প্রতিষ্ঠা করে? শ্রীনগর প্রতিষ্ঠা করে কিন্তু আমাদের অশোক। জম্মু কাশ্মীরে যে শ্রীনগর, এই শ্রীনগর প্রতিষ্ঠা করে রাজা অশোক। কোন বছর অশোক মারা যায়? অশোক মারা যায় কিন্তু 332 খ্রিস্টপূর্বাব্দে বা বিফোর খ্রিস্ট। ঠিক আছে। মৌর্য বংশের শেষ রাজা কে ছিল? মৌর্য বংশের শেষ রাজা ছিল বৃহদত্ত। মৌর্য বংশের প্রথম রাজা চন্দ্রগুপ্ত মৌর্য, তারপরে ছিল আমাদের বিন্দুসার, তারপরে তার ছেলে অশোক, এবং এই মৌর্য বংশের শেষ রাজা হচ্ছে বৃহদত্ত। ঠিক আছে। পরের কোশ্চেন, কে সাঁচি স্তূপ নির্মাণ করেছেন? তাহলে সাঁচি স্তূপ নির্মাণ করেছেন কিন্তু রাজা অশোক। রাজা অশোক কি সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন। সাঁচি স্তূপ কোথায় নির্মাণ করেছিলেন রাজা অশোক? এটা হচ্ছে মধ্যপ্রদেশে নির্মাণ করেছিলেন সাঁচি স্তূপ। ঠিক আছে। এই সাঁচি স্তূপ হচ্ছে বুদ্ধিস্ট কমপ্লেক্স, মানে গৌতম বুদ্ধ তথা বুদ্ধ ধর্মের কিন্তু নিদর্শনকে ব্যাখ্যা করে এই সাঁচি স্তূপ, যেটা আমাদের টাকায় বা আমাদের পার্লামেন্ট সংসদের আমরা যে বাঘের যে চিহ্ন থাকে, যে এটা কিন্তু সাঁচি স্তূপ থেকেই নেওয়া। ভারতে আক্রমণকারী প্রথম বিদেশি কে ছিল? ভারতে আক্রমণকারী প্রথম বিদেশি ছিল ইরানের রাজা দারিউস। দারিউস কিন্তু ভারতে আক্রমণকারী প্রথম বিদেশি ছিল, ইরানের রাজা। মগধের প্রাচীনতম রাজধানী কোনটি? দেখো, মগধের প্রথম ডিনাস্টি ছিল হর্ষঙ্ক ডিনাস্টি। হর্ষঙ্ক ডিনাস্টির প্রথম রাজা ছিল বিম্বিসার। বিম্বিসার কিন্তু রাজগীর বা রাজগৃহ কিন্তু রাজধানী হিসাবে প্রতিষ্ঠা করেছিল। তাহলে মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ, যেটি কি না বিম্বিসার প্রতিষ্ঠা করেন। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার কিন্তু এই রাজধানী প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে রাজধানী চেঞ্জ হয়ে গিয়েছিল পাটালিপুত্র। কে রাজগৃহ থেকে পাটালিপুত্র এই স্থানান্তর করেছিল রাজধানী? সেটা হবে উদয়ন। দেখো, বিম্বিসারের ছেলে কালাশোক, বিম্বিসারের ছেলে হচ্ছে অজাতশত্রু। ঠিক আছে। এবং তারপরে তার ছেলে হচ্ছে উদয়ন। তাই উদয়ন কিন্তু কী করেছিল না, ক্যাপিটাল মগধের রাজধানী রাজগৃহ থেকে ট্রান্সফার করে পাটালিপুত্রে স্থানান্তর করেছিল, সেটাকে উদয়ন। এবং এই কোশ্চেনটা অনেক সময় ঘুরিয়ে পড়ে, পাটালিপুত্র শহর কে প্রতিষ্ঠিত করেছিল? সেক্ষেত্রে হবে কি উদয়ন। পাটালিপুত্র থেকে বৈশালীতে রাজধানী কে ট্রান্সফার করেছিল? দেখো, বিম্বিসার রাজগৃহ রাজধানী করলো, সেই রাজধানী চেঞ্জ করলো উদয়ন। কোথায় না পাটালিপুত্র। আবার পাটালিপুত্র থেকে বৈশালীতে রাজধানী চেঞ্জ করলো শিশুনাগ বংশের শিশুনাগ রাজা শিশুনাগ কিন্তু কী করলো না, ক্যাপিটাল কোথায় স্থানান্তরিত করলো না, হচ্ছে বৈশালী। তাহলে প্রথম রাজগৃহ থেকে মগধের রাজধানী হলো পাটালিপুত্র, তারপরে হলো কিন্তু বৈশালী। কোন যুদ্ধে আলেকজান্ডার পুরুকে পরাজিত করেছিল? দেখো, হিদোস্পাসের যুদ্ধ 326 বিফোর খ্রিস্ট, মানে 326 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে। আলেকজান্ডার দি গ্রেট তিনি কী করেছিলেন না, ঝেলাম নদীর তীরে পুরুর সাথে যুদ্ধ করেছিলেন এবং পুরুকে হারিয়ে দিয়েছিলেন। ঠিক আছে। এটা 326 বিফোর খ্রিস্ট নাকি না ঝেলাম নদীর তীরে ঝেলামের যুদ্ধ নামেও পরিচিত এটা। আরেকটা নাম হচ্ছে হিদাসপাসের যুদ্ধ। এটা কি না আলেকজান্ডার পুরুকে পরাজিত করেছিলেন। চলে যাবো আমরা পরের কোশ্চেন। প্রাচীন ভারতের বৃহত্তম কেন্দ্র কোনটি? প্রাচীন ভারতের বৃহত্তম কেন্দ্র হচ্ছে কাউসুম্বি। ঠিক আছে। প্রাচীন ভারতের বৃহত্তম কেন্দ্র কাউসুম্বি। কোন রাজাকে দ্বিতীয় পরশুরাম বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় পরশুরাম বলা হয় নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দকে দ্বিতীয় পরশুরাম বলা হয়। এছাড়া একছত্র, একরাট, ঠিক আছে, এইসব বা
উগ্রসেন, এইসব উপাধি কিন্তু হচ্ছে মগধের নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দকে দেওয়া হয়েছিল। মহাপদ্মনন্দ নন্দবংশের রাজা ছিল ধননন্দ, যার আমলে কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেট ভারতে আক্রমণ করেছিল। কোন রাজা নিজেকে ভারতের প্রথম রাজকীয় শাসক হিসাবে দাবি করেছিলেন? দেখো, রাজা উদয়ন নিজেকে প্রথম রাজকীয় শাসক হিসাবে দাবি করেছিলেন। ঠিক আছে, রাজা উদয়ন কী করেছিল না, পাটালিপুত্র শহর কিন্তু প্রতিষ্ঠিত করেছিল এবং মগধের রাজধানী রাজগৃহ থেকে পাটালিপুত্রে ট্রান্সফার করেছিল। আলেকজান্ডার কোন নদীর তীরে রাজা পুরুকে পরাজিত করেছিল? আলেকজান্ডার 326 বিফোর খ্রিস্ট মানে 326 খ্রিস্টপূর্বাব্দে ঝেলাম নদীর তীরে পুরুকে পরাজিত করেছিল। ঠিক আছে, যে যুদ্ধের নামকে ঝেলামের যুদ্ধ বা হিদাসপাসের যুদ্ধ বলে আমরা জেনে থাকি। কোথায় আলেকজান্ডার মারা যান? আলেকজান্ডার কিন্তু মারা যায় ব্যাবিলনে, অর্থাৎ যেটা এখন ইরানে অবস্থিত। তো আলেকজান্ডার এই ভারত পর্যন্ত এসে তারপরে আলেকজান্ডার ব্যাক করে, মানে তার দেশে ফিরে যাচ্ছিল ম্যাসেডোনিয়াতে, এবং ফিরে যেতে যেতে সে বিভিন্ন কারণে তার শরীর অসুস্থ হয়ে যায় এবং বিভিন্ন কারণে সে ব্যাবিলন পর্যন্ত গিয়ে সেখানে মারা যায়। ব্যাবিলন এখন যেহেতু ইরানের কাছে, ইরানের যে শহর ব্যাবিলন, সেই পর্যন্ত গিয়ে সে কিন্তু মারা যায়, আর ফিরে যেতে পারেনি। গান্ধার শিল্প ভাস্কর্যের মধ্যে কী প্রতিফলিত হয়? গান্ধার বিদ্যালয়, এই গান্ধার বিদ্যালয়ে কিন্তু গ্রিক আর্কিটেকচার বা গ্রিক স্থাপত্য, গ্রিক আর্কিটেক্ট কিন্তু গান্ধার দের ভাস্করদের মধ্যে যে তৈরি যে মনুমেন্ট বা বিভিন্ন যে জিনিস তৈরি করে, তার মধ্যে কিন্তু গ্রিকের কিন্তু রিফ্লেক্ট হয়, তাদের সংস্কৃতি রিফ্লেক্ট হয় এই গান্ধার ভাস্কর্যের মধ্যে। তারপরে দেখো, কলিঙ্গের সবচেয়ে উল্লেখযোগ্য শাসককে? কলিঙ্গের সবচেয়ে উল্লেখযোগ্য শাসক হচ্ছে কিন্তু রাজা খাড়াবেলা ছিল কিন্তু কলিঙ্গের সবচেয়ে উল্লেখযোগ্য শাসক। শিশুনাগ রাজত্বের প্রভাবে কোন মহাজনের ধ্বংস হয়েছিল? মগধের শিশুনাগ বংশ যখন রাজত্ব করেছিল, সে মগধের শিশুনাগ মহাজনপদ কিন্তু অবন্তী মহাজনপদকে ধ্বংস করেছিল। বিম্বিসারের কোন মহাজনপদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল না? বিম্বিসার অর্থাৎ মগধের প্রথম হর্ষঙ্ক বংশের রাজা বিম্বিসারের সাথে কিন্তু অঙ্গ মহাজনপদের কোনো বন্ধুত্ব সম্পর্ক ছিল না। সমস্ত মহাজনপদের মধ্যে সবচেয়ে শক্তিশালী শহর কোনটি? সমস্ত মহাজনপদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কিন্তু মগধ। এই মগধ মহাজনপদের মধ্যে কিন্তু 4টে বংশ রাজত্ব করেছিল ভালোভাবে: হর্ষঙ্ক, শিশুনাগ, নন্দ এবং মৌর্য বংশ। ঠিক আছে, এবং প্রথম মগধ হর্ষঙ্ক বংশের রাজা হচ্ছে বিম্বিসার। যমুনা নদীর তীরে কোন মহাজনপদ অবস্থিত? যমুনা নদীর তীরে কিন্তু বৎস মহাজনপদ অবস্থিত, এবং গঙ্গা ও সোন নদীর মধ্যবর্তী স্থানে কিন্তু আমাদের মগধ মহাজনপদ অবস্থিত। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার। তো আজকে আমাদের এই পর্যন্তই ক্লাস ছিল। 54টা কোশ্চেন আমরা করলাম। ঠিক আছে, তোমরা এই কোশ্চেনগুলোকে ভালো করে প্র্যাকটিস করো এবং চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।